সৌদি গিয়ে প্রতারিত হয়ে বহু প্রবাসীর কষ্টের জীবন। আকামা না থাকা কেউ কেউ থাকেন মসজিদ মার্কেটে। বৈধ পথে যাওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের। কর্মসংস্থানগুলা যে পরিমাণ ওই পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি আমরা চলে আসতেছি দেশ থেকে না বুঝি দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, ও টাকা নিয়ে খায় ফেলা। আমরা দেখছি দিন দিন ওদের উপরে বিভিন্ন রকমের হয়রানির মাত্রা বাড়ছে। উত্তরাঞ্চলে দুদিন ধরে নেই সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। শীতবস্ত্রের অভাবে অসহায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। গাড়ি ঘোড়া কাম করে চলবে, কিন্তু দেখা যাচ্ছে না তো কুয়াশায়। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। কিশোরগঞ্জের করিমগঞ্জবাসীর কাছে মূর্তমান আতঙ্ক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি সানাউল হক। হয়রানি নির্যাতনের পাশাপাশি জমি দখলের বিস্তর অভিযোগ। সাবেক এমপি কমলের দাপটে কক্সবাজারে ইউপি চেয়ারম্যান শাহ আলমের দখলবাজির সাম্রাজ্য। 5 আগস্টের পর আত্মগোপনে গেলেও এখনও সক্রিয় তার বাহিনী। রাজশাহীর কয়েকটি গ্রামে পানির সংগ্রহে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল। স্তর নেমে গেছে 150 মিটার নিচে। কাদার পরতের কারণে পৌঁছাচ্ছে না বৃষ্টির পানি। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়। ওই পুকুরের পানি খাওয়ালে তারপরও খাইতে হয়। ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। মুন্সিগঞ্জ লালমনিরহাটে আলু বীজের দাম নিয়ে বিপাকে চাষিরা। বাড়ছে উৎপাদন খরচ। লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয়। সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা অব্যাহত। আসাদ বাহিনীর অনুপস্থিতি আর আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তেল আবিবের তাণ্ডব। শুভ সকাল, স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। ভালো কাজের আশায় প্রবাসে পাড়ি জমালেও দুঃখ কষ্টে দিন কাটছে সৌদি আরব প্রবাসী অনেকের। হিমশিম অবস্থা থাকা খাওয়ার নিশ্চয়তা মেটাতেও পুনর্নবায়ন করতে পারছে না আকামা। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয় শ্রমিকদের। সৌদি আরব থেকে ফিরে শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সোনালী স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন মরুর দেশ সৌদি আরবে। জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উটকেই স্বপ্ন সারথি বানান অনেকেই। রিয়াদ শহরে প্রায় 15 লাখ বাংলাদেশির বসবাস। হারা নামক এলাকাটি তাদের সবার কাছে পরিচিত। এখানেই ছোট বড় ফ্ল্যাটে মেস করে থাকেন সবাই। হারার ডিমান্ডগুলি বাংলাদেশিদের কাছে আরও পরিচিত নাম। প্রতিদিন অন্তত একবার ডিমান্ডগুলিতে উকি দেন প্রবাসীরা, কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার। মাঝে মাঝে টহল পুলিশের সাইরেন শুনলেই সটকে পড়েন সবাই। রিক্স আছে, কাজের অবস্থা ধরলে তো রিক্স আছে, এটা তো নিষেধ। রিভিশে আসে, কাজ কামে অসুবিধা হইতেছে এখানে। কর্মসংস্থানগুলা যে পরিমাণ ওই পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি আমরা চলে আসতেছি দেশ থেকে না বুঝি। রিয়াদ শহরের বাথা বাঙালিদের বাণিজ্যিক শহর। মার্কেটের প্রায় প্রতি দোকানই চালান প্রবাসীরা। তবে পুলিশের ভয়ে তটস্থ সারাক্ষণ, কারণ প্রবাসে থাকাদের বেশিরভাগেরই নেই আকামা অর্থাৎ কাজের অনুমতি। আমাদের এই আকামা শেষ, রিটার্ন আমরা আকামা বানাতে পারি না, দেশের দিকেও যাইতে পারি না। এই যে সবাই এই জন্য অবৈধ হিসেবে থাকতে চায়। মাঝে মাঝে অনেক কফিল আছে যে আকামা টাকা নেয়, আকামা করে না ঠিক মতো। প্রবাসীরা জানালেন, গাল গল্প শুনে জমি বিক্রি করে বিদেশে আসলেও বাস্তবতা ভিন্ন। আকামা রিনিউ করার খরচ মেটাতে না পেরে অবৈধ বনে যান প্রবাসীরা। আকামা খরচ পড়ে 8,000-9,000 টাকা। তো একজন লোকের বেতন হয় হাইস্ট 2,500। ঘুষ দিয়ে টাকা দিয়ে আর কাজ ঢুকতে হয়, তারপরও কাজ দেয় না, ও টাকা নিয়ে খায় ফেলা। বিভিন্ন ভোগান্তিতে আছে, বিভিন্ন লোকজন অনেক কষ্টে আছে মানুষ। এটা যদি বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত, মানুষের অনেক স্বস্তি আসতো। ফ্রি ভিসার নামে দালালরা নিয়ে আসলেও কাজ না দিয়ে পালিয়ে যান। তাদের ঠিকানা মসজিদ নয়তো মার্কেটের বারান্দা। এই শুভঙ্করের ফাঁকিটা আমাদের অভিবাসীদের জানিয়ে দেওয়া দরকার যে তুমি ওখানে যাচ্ছ মানেই তুমি কাজ পাবে না। 1 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখান থেকে যে
এত বছর ধরে আমরা লোক পাঠাচ্ছি, কিন্তু আমরা মূলত মানে আনস্কিল প্রফেশনে লোক পাঠাতে চাচ্ছি, কারণ আমরা ওখানে একটা নিশ তৈরি করে নিই, ওখানেই পাঠাতে চাচ্ছি। এবং আমরা দেখছি দিন দিন ওদের উপরে বিভিন্ন রকমের হয়রানির মাত্রা বাড়ছে। সৌদি আরবের কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রতারণা ঠেকাতে সরকারি পর্যায়ে কর্মী নেওয়া শুরু করেছে তারা। তাই বৈধ উপায়ে কম খরচে সৌদি যাওয়ার পরামর্শ তাদের। জুলাই থেকে আমরা নতুন নিয়ম চালু করেছি। কর্মীরা তাদের কন্ট্রাক্ট দেখতে পাবে, কি কি করতে হবে তাও জানতে পারবে। এছাড়া নতুন ওয়েজবোর্ড সিস্টেম চালু করেছি, যাতে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে পারি। এখানে আসলে দেখা যায়, শোনা যায় প্রবাসে থাকা বাঙালিদের নানান দুঃখ কষ্টের কথা। পেছনের এই মসজিদটি সেরকম একটি দুঃখ কষ্টেরই জলজ্যান্ত উদাহরণ। প্রতি রাতে এই মসজিদের বারান্দায় রাত কাটান অনেক অনেক বাঙালি, এবং এভাবেই কাটে দিনের পর দিন, মাসের পর মাস। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব। উত্তরে বাড়ছে শীতের দাপট। দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। মৃদু শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা অস্থির করে তুলেছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বাড়ছে রোগবালাই। আরো জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। প্রকৃতিতে ঘন কুয়াশার দাপট। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয় থেকে ধেয়ে আসছে হিমশীতল হাওয়া। এমন অবস্থায় ঘর থেকে বের হওয়াই কঠিন। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষ। কুয়াশায় লাখ ঢাকে ধরতেছে, চোখ ঢাকে ধরতেছে, আস্থা দেখা যাচ্ছে না। কামাই রোজগার নাই, ইনকামও নাই, চলা খুব কষ্টের মধ্যে চলতেছে। গাড়ি ঘোড়া কাম করে চলবে, কিন্তু দেখা যাচ্ছে না তো কুয়াশায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। গেল কদিন ধরেই 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে তাপমাত্রার পারদ। দিনেও সূর্যের দেখা মিলছে না। গরম কাপড়ের অভাবে সীমাহীন কষ্টে ছিন্নমূল ও শ্রমজীবীরা। অতিরিক্ত ঠান্ডার কারণে এই কষ্টটা হয়, শ্বাসকষ্ট আমার, কাশতে কাশতে অবস্থাই খারাপ। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। শীতের বস্ত্র যেটা পাওয়া যায়, কম্বল টম্বল এসব দিত, কিন্তু এবারটা তো কোনো ইয়াই দেখতেছি না, খুবই দেখতেছি না। শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতির কথা জানান কর্মকর্তারা। আমাদের অ্যাকুয়েট ওয়াটারি ডায়রিয়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় ডায়রিয়া বলি, এই ডিজিজটা নিয়ে বেশি আসতেছে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে বলা হয় যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, এই ডিজিজটা এখন বেশি। মেডিসিনের পাশাপাশি মেডিকেল সাপ্লাইজও কিছু কিছু জিনিস লাগে, যেমন অক্সিজেন, নেবুলাইজার মেশিন বা অন্যান্য যে সমস্ত লাগে, সেগুলো আমরা অ্যাভেলেবেল করছি, যাতে বয়স্ক বা যারাই আক্রান্ত হোক না কেন এই ঠান্ডাজনিত কারণে তারা যেন কোনো রকমের ঘাটতিতে না পড়ে। মানুষের চাহিদা বেড়েছে। এবছরের শীত গত বছরের শীতের তীব্রতাকেও ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই হিসেবে আমাদের শীতবস্ত্র কমপক্ষে 1 লক্ষ শীতবস্ত্র আমরা এখানে বিতরণ করব, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। আবহাওয়া অফিস বলছে চলতি মাস জুড়ে থাকবে শীতের দাপট। জানুয়ারিতে ভয়াবহ রূপে আসতে পারে শৈত্যপ্রবাহ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। কক্সবাজারে সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের দাপটে বেপরোয়া ছিলেন এক ইউপি চেয়ারম্যান। দখলবাজি তার নেশা ছিল বলে দাবি ভুক্তভোগীদের। এমনকি নিজের ভাইকেও ছাড়েননি। 5 আগস্টের পর ওই চেয়ারম্যান আত্মগোপনে গেলেও তার বাহিনী এখনও সক্রিয় বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের সময় 2 বার রামু রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান হন শাহ আলম। দাপট দেখাতেন কক্সবাজার 3 আসনের তৎকালীন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের। চেয়ারম্যান হয়েই একের পর এক জমি, খামার, মার্কেট, ঘরবাড়ি দখলের অভিযোগ উঠে শাহ আলমের বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি আত্মগোপন করলেও তার বাহিনী এখনো সক্রিয় বলছেন স্থানীয়রা। শাহ আলমের দখলবাজি থেকে রেহাই পাননি তার নিজের বড় ভাইও। আরে অতিরিক্তভাবে মারধর করি, ইয়ার পরে আর বাড়ি যাই আর গরু নলগিয়ে আই 1 মাস 7 দিন পরে
শহরিয়া যাই গরু আমি উদ্ধার করছি। 70 বছরের বৃদ্ধ কিংবা প্রবাসী কারো জমি ছাড়েননি। দখল কাজে পরিষদের চৌকিদারদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অবৈধ বালি উত্তোলন, রোহিঙ্গাদের অবৈধ ভোটার বানানো, সরকারি খাস জমি ও বন দখল সহ হ্যান কোনো অপকর্ম নেই, করেননি। আছে হত্যা চেষ্টা সহ 3 মামলা। তার কাছে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হয়েছেন সেবা প্রার্থী, এমনকি ইউপি সদস্যরাও। এই 3 বছর ধরে ইউনিয়ন পরিষদের কোনো খাস কাম, কোনো লিলি বরাজ্য আই ন পাই। চেয়ারম্যানের দি দস্তক দিবলা মানি ন দে মা আজ তো 32,000 টাকা আছে মামলা করি রে আজ বহুত নির্যাতন করছে চেয়ারম্যান না। চৌকিদার এবং দফাদার বিভিন্ন মানুষ দিয়ে আমাদের জায়গা দখল করেছিল। একের পর এক মামলা দেয়ায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাও সাবেক চেয়ারম্যানের বিচার দাবিতে সোচ্চার। আমি 6 নম্বর আসামি, সাউদ আবিদ আমি 9 নম্বর আসামি এবং তাম্বিকা দেশেফা 12 নম্বর আসামি। তার লেলিয়ে দেওয়া বাহিনীর দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহিত করে এবং আমাদের ছাত্রদেরকে বিভিন্ন মামলায় জড়াই দেয়। ওনাকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই আমাদের চাওয়া। আত্মগোপনে থাকা শাহ আলমের ফোন বন্ধ থাকায় জানা যায়নি তার বক্তব্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। কিশোরগঞ্জের করিমগঞ্জবাসীর কাছে যেন মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। এলাকায় ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনা দখলের বিস্তর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে অনেকে হয়রানি নির্যাতনের শিকার হয়েছে। এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়ও। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি। করিমগঞ্জের নামাপাড়া এলাকা প্রায় 25 কাঠা জমিতে বাগানবাড়িটি করেছেন সাবেক অতিরিক্ত আইজিপি এম সানাউল হক। সরকার পতনের পর থেকেই সেখানে ভুতুরে পরিবেশ, রয়েছে তাণ্ডবের চিহ্ন। স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়িটি নির্মাণের জমির জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন সানাউল হক। হয়রানির শিকারও হয়েছেন কেউ কেউ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নামমাত্র মূল্যে জায়গা ছেড়েছেন মালিকরা। জমিটা নেওয়ার সময় কন্ট্রাক্ট ছিল আমাকে একটা চাকরি দিবে এবং এই জমির উপযুক্ত মূল্য যা মার্কেটে আছে তাই দিবেন। 50,000 টাকাও হয় নাই সব মিলিয়ে। পৌর শহরের আইলা এলাকায় 24 কাঠা জায়গায় ফিলিং স্টেশন ও কমিউনিটি সেন্টার গড়েছেন সাবেক এই অতিরিক্ত আইজিপি। সেখানেও ভয়ভীতি দেখিয়ে জমি কেনা ও দখলের অভিযোগ তার বিরুদ্ধে। একইভাবে ইটনা সীমান্তবর্তী নেত্রকোনার খালিয়াজুরি হাওরের কয়েকশো একর জমিও তিনি কিনেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার 3বার টানা তো নিছে, আমি রাজি হয়েছি না। তারপরে আমার স্বামীরও খুব অত্যাচার করছে, মামলাকে দিছে। আমরা লইতো ঘৃণা আসে যে সানাউল হক, এই সানাউল হক আমার ভাড়ি আপনার প্রায় 40 কাঠা জমি দখল করে নিছে। 10 কাঠা টাকা আমার 10 পাইও খানা। 2021 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পান সানাউল। স্থানীয়দের অভিযোগ, এরপরই অর্থ সম্পদে ফুলে ফেপে ওঠেন তিনি। নিজ এলাকার পাশাপাশি রাজধানীতেও রয়েছে একাধিক ফ্ল্যাট প্লট। বিপণী বিতানের পাশাপাশি শিপের ব্যবসাও রয়েছে। বিপুল অর্থ পাচারেরও অভিযোগ আছে সাবেক অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে। 6-7-এ পড়ে তাদেরকেও তিনি মিথ্যা এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। ডক্টর এম ওসমান ফারুককে মিথ্যা ষড়যন্ত্রমূলক এই যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসিয়ে দিয়ে তিনি এই পরিবারের কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে দিয়েছেন। 2014 সালের নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সানাউল। শেষ পর্যন্ত জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুকে আসনটি ছাড়তে হয়েছিল তাকে। তবে এলাকা জুড়ে ছিলেন মূর্তিমান আতঙ্ক। আমরা এই এলাকাবাসী, আমরা তার সে আইলে আমরা এই আশেপাশে আয় বইছি। আমাকে টাকি দেওয়ার কথা ছিল, টাকি দেয় নাই। 10 টাকা টাকা পাম, টাকাও দেয় নাই। ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি সানাউল। গণ অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তীব্র পানির সংকট দেখা দিয়েছে বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে। ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে নিচে নেমে যাওয়ায় মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে ওইসব গ্রামের মানুষদের। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে 150 মিটার নিচে নেমে গেছে পানির স্তর। ফলে উপরে ও নিচে এখন মোটা কাদার পরত, সেখানে পানি নেই। অতিরিক্ত কাদার স্তরের কারণে বৃষ্টির পানি দিয়ে পুনর্ভরণও হচ্ছে না। মা অসুস্থ,
তাই প্রায় 1 কিলোমিটার দূরে থেকে এভাবেই পানি নিয়ে বাসায় ফিরছে মাহালিপাড়া গ্রামের 2য় শ্রেণীর শিশু শেহেনা টুডু। আমার মা অসুস্থ, হবে সকাল থেকে পারে আছি হলিডে। রাজশাহীর তানোর উপজেলার এই গ্রামটির কয়েকশো পরিবার খাবার পানির জন্য এভাবেই প্রতিদিন সংগ্রাম করছেন। 4 বার করে যাওয়া লাগে পানি আনতে, তখন সকালে রান্না করা লাগে, বিকালে রান্না করা লাগে। দূর থেকে পানি আনা খুবই কষ্ট হয়, আর অপারেশন হয়েছে তো করেছি, এখন পানি আনা কষ্ট হচ্ছে। খাওয়ার পানিও মানে সময় কেউ দিতে চাচ্ছে না, তারপরেও কি করব, মাসে 300, কোনো জায়গায় 150 এভাবে কিনে আনা লাগছে পানি। পাম্পে পানি দিতে আমাদের দিতে চায় না, 150 করে টাকা লেয়, কিন্তু পানি দিতে চায় না। গ্রামগুলোতে পুকুরের দূষিত পানি, গোসল ও গৃহস্থালির নানা কাজে পানি ব্যবহার করায় গ্রাম জুড়ে দেখা দিয়েছে চর্মরোগের প্রকোপ। পুকুরের পানি খাওয়ালে তারপরও খেতে হয়। এই পৌরসভা থেকে পানি ধরেন মাঝে মুঝে দেয়, দেখা যায় 1 দিন দিলে 2 দিন বন্ধ থাকে, আবার দেখা যায় 2 দিন দিলে 10 দিন বন্ধ থাকে। ওই যে হাতে দেখতেছেন, এই যে পায়ে দেখতেছেন, এটা সমস্যা হচ্ছে। ওই যে ময়লা আবর্জনা, যখন বৃষ্টি হয় তখন ওই ময়লা আবর্জনাগুলো বের হয়ে ওই পুকুরে ঢুকে যায়, পানি তো বের হয় না বাইরে। গবেষকরা বলছেন ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে অপরিকল্পিতভাবে। তাই বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নজিরবিহীনভাবে 150 মিটার নেমেছে। সেই অংশগুলোতে পানিহীন কাদার স্তরের কারণে বৃষ্টির পানি থেকে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও হচ্ছে না। তাই পরিস্থিতি মোকাবেলায় নদীর পানির ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণ করার তাগিদ এই বিশেষজ্ঞের। আপ টু 1,500 ফিট আমরা দেখেছি ওই এলাকায় ওই কাদার লেয়ারই কন্টিনিউ করছে, অর্থাৎ একটা জলাধার পানির আধার ছাড়া কোনো জায়গায় কিছু নাই, যেটা 90 ফিট থেকে 160 ফিট হবে। ডিপ টিউবওয়েল বসিয়েছে, পানি পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত আমার আছে স্টকে কিংবা রিজার্ভে আছে সেইটা কখনো বিবেচনা করেন। আপনি যদি ড্রিঙ্কিং ওয়াটার যদি না পান কয়েক বছরের মধ্যে, তাহলে এটা মহা বিপর্যয় হয়ে যাবে, কারণ ওই এলাকায় মানুষ থাকতে পারবে না। স্থানীয় প্রশাসন বলছে পানি সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প নেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে পানি ব্যবহারের পরামর্শও দেয়া হচ্ছে মানুষকে। এডিপি নীতিমালায় রয়েছে কিছু পানি সমস্যা সংক্রান্ত নেওয়ার সুযোগ আছে। তখন আমাদের যে কমিটি আছে তার আমরা আলোচনা করেছি যে ওনাদের কোথায় কোথায় সমস্যা আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানানোর জন্য। সেক্ষেত্রে আমরা কিছু জায়গায় যদি বরেন্দ্রের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা যায় কিনা, এভাবে প্রকল্প নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা দেখছি। পানির এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গতকাল শ্রমিকদের কর্মবিরতির জেরে আশুলিয়া শিল্পাঞ্চলের 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজকের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আজ কি শতভাগ কারখানা উৎপাদনে যেতে পেরেছে কিনা, সবগুলো খুলেছে কিনা বা খোলার সম্ভাবনা আছে কিনা জানাবেন। আসলে এখন যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চলের 7টি পোশাক কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 13 এক ধারা মোতাবেক পোশাক কারখানা বন্ধ রয়েছে, আর যে কয়টি রয়েছে সেটি সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। গতকালদের আগে থেকেই কিন্তু এখানকার শ্রমিকরা তাদের যে বেতন বৃদ্ধির যে একটি দাবি রয়েছে সেই দাবিতে তারা কারখানা প্রবেশ করে উৎপাদন শুরু না করে তারা কিন্তু কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন, এবং এক পর্যায়ে কিন্তু যে সকল কারখানাগুলোতে বিক্ষোভ হয়েছিল সে সকল কারখানাগুলো কর্তৃপক্ষ তারা সেই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে দেন। গতকালকে সকাল পর্যন্ত 12টি পোশাক কারখানা বন্ধ ছিল, এরপরেও বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ছিল, এমনটি কিন্তু শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে শিল্প পুলিশের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে সবেমাত্র কারখানা খুললো, এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না স্বাভাবিক হলো কিনা। তারা বলছেন যে 2-1 ঘন্টা পর আসলে বলা যাবে যে কারখানা স্বাভাবিক রয়েছে কিনা এবং উৎপাদন চলছে কিনা। তো সবকিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছেন। তো এখনকার পরিস্থিতি বলতে চাই তাহলে বেশ স্বাভাবিক রয়েছেন শিল্পাঞ্চল আশুলিয়া। নিপু, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায় বুধবার রাতে হবির বাড়ির ডুবালিয়া পাড়া এলাকায় বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বামী মাহফিজুর রহমান
সাগর ও স্ত্রী রেহেনা আক্তার নূপুরের নিথর দেহ দেখতে পায় প্রতিবেশীরা। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহফিজুর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার বাসিন্দা, আর রেহেনা আক্তার নূপুরের নিবাস নেত্রকোনার মদন থানায়। স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন তারা। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ফরিদপুরে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে ক্ষুব্ধ জনতা। বুধবার সন্ধ্যায় সদরের চরশিপুর গ্রামের হায়দার মোল্লা গ্রামের ওই নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় জিয়া মোল্লার 7 বছর বয়সী মেয়ে তাহিয়ার খোঁজ মিলছিল না। সন্দেহের জেরে প্রতিবেশী হায়দারের বাসায় পুলিশ তল্লাশি চালালে বারান্দা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে হায়দারকে গ্রেফতার করে থানায় ফেরার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। হায়দারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমার ছেলের কইলাম কি ওই বাড়ি যা দেখ কোন বাড়ি আছে, কোন বাড়ি পাইলো না পাইতে এই যে আসছে হয়ে আসলে একটা মাছুম বাচ্চা মারা গেছে, মেয়ে বাচ্চা বিশেষ করে তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আউট অফ কন্ট্রোল। সেটা আমরা অনেক অনুরোধ করছি। এখানকার জনপ্রতিনিধি ছিল, সাংবাদিক ভাই আপনারাও ছিলেন, ছাত্র প্রতিনিধি সবাই ছিল এখানে। আলু বীজের দাম নিয়ে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। তাদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার দাম বেশি হল্যান্ড থেকে আসা বীজের। এতে বাড়ছে উৎপাদন খরচ। সিন্ডিকেটকে দুষছেন তারা। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঠিকমতো না হওয়ায় তৈরি হয়েছে সংকট। তদারকির আশ্বাস কৃষি বিভাগের। মুন্সিগঞ্জের মাঠে মাঠে এখন এমন চিত্র, আলু আবাদে চাষিদের ব্যস্ততা, তবে দুশ্চিন্তা বীজ নিয়ে। জেলায় আলু বীজের প্রধান বাজার টঙ্গিবাড়ি। সেখানে প্রতিদিন থাকছে এমন ভিড়। কৃষকদের অভিযোগ, ন্যায্য দামে তা মিলছে না। গত বছরের চেয়ে বেশি দাম হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের। এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। আমরা যে সময় ব্যস্ত যাই ভাই, ওই সঙ্গে আলুর দাম থাকে না। মানে আমরা যে সঙ্গে মনে করেন গৃহস্থ করি, ওই সময় সারের দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে। ব্র্যাকের আলুটা ভিতরে ঢুকে সাইরা দিতে আছে মার্কেটের মধ্যে। এক বাক্স আলু 30,000 টাকা করে বিক্রি করতে আছে। গত বছর থেকে এই বছর 10 গুণ দাম বেশি। পাবলিকে খুব হিমশিম খাইতেছে, আলু লাগাইতে পারে না, এত দাম। সিন্ডিকেট বিভিন্ন জায়গায় আলু লুকায় রাখে। ম্যাজিস্ট্রেট গেলে কম দাম বেচায়, আর হ্যাঁ ম্যাজিস্ট্রেট গেলে ভটকে দাম বাড়াই দেয়। মানে কি কিছু করা আছে। জিজ্ঞেস করলাম সবাইটা কত, প্রায় 31,000, আর সাদাটা কিরকম প্রায় 30,000 টাকা। তাদের দোকানে গেলে মাল পাইবেন না, মাল সব 30,000 বাসা ভাড়া ব্যস্ত আছে, আবার 30,000 দেন দিব মাল। তবে ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত বীজ আমদানি না হওয়ায় তৈরি হয়েছে সংকট। নেই কোনো সিন্ডিকেট। আমাদের দেশের মানুষ দেশি আলুটা নিতে চাচ্ছে কম, ওনারা সবসময় বিদেশিরা নিতে চাচ্ছে। আর ওই আলুটা একেবারেই কম আসছে, অন্যান্য ভ্যারাইটি নিতে চাচ্ছেন। আমাদের দেখেন অনেক কার্টন আছে, ওনারা নিতে চাচ্ছেন। আমরা কম দামে দিতে চাচ্ছি, নিতে চাচ্ছেন না। বক্সের যে কাঠটা আছে ওটা ইউক্রেন থেকে আসতো, এখন এই কাঠটা আছে, এই কাঠটা রাশিয়া থেকে আনতো, এই জন্য একটু কস্টিং বেশি পড়ছে। সিন্ডিকেট বলতে কিছু না, সিন্ডিকেট না, মাল অর্থাৎ বীজ ক্রাইসিস, বীজ কম, যার জন্য এই মালের দামটা একটু বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সংকট, অথচ বিপণন প্রতিষ্ঠানগুলোতে এভাবেই সাজানো বিপুল পরিমাণ বীজ আলু। সংকটের অজুহাতে প্রতিনিয়ত বাড়ছে আলুর দাম, অথচ দেখার কেউই নেই। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এ বিষয়ে কৃষকদের অভিযোগ তারা পেয়েছেন। তদারকির আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন সময় বলেছি যে আপনারা যে বীজ আলু নিচ্ছেন, আপনাদের কাছে দাম বেশি নিচ্ছে, আপনারা ক্রয় রসিদ তো আনতে পারতেছেন না। ক্রয় রসিদে কিন্তু তারা ঠিকই 14,500 15,000 লিখে নেয়, কিন্তু টাকা দেওয়ার সময় তারা আবার 29,000 30,000 টাকা নেয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 6 উপজেলায় এবছর 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য প্রয়োজন 70,000 টন আলু বীজ। এরই মধ্যে 20,000 হেক্টর জমিতে চাষাবাদ শেষ হয়েছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আলুর দাম নিয়ে দেশ জুড়ে অস্বস্তি। এরই মধ্যে বীজ সংকট দেখা দিয়েছে। সারের কারসাজি, কীটনাশকের দাম বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। মানসম্মত বীজের অভাবে আশাহত হয়ে অনেকেই আলু চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্টে। উত্তরের জেলা লালমনিরহাটে চলতি বছর
৬,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ২,২০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। বীজ, সার, কীটনাশকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। আলুর বীজের দামটা এবার অন্যান্য এবার তুলনামূলক অনেক ব্যয়। যে সারের দাম আসলো মনে করেন যে ১২০০ টাকা, তা নিচ্ছে ১৫০০ টাকা। সব দিক দিয়ে কীটনাশক ইত্যাদি সব জিনিসেরই দাম বাড়া। এই বীজ আনিয়ে গাড়িয়ে তো মালিকের ঘর করতে পারবে না, লাভবান হতে পারবে না। আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্পমেয়াদী আগাম আমন ধান ঘরে তুলে সেই জমিতে আলু চাষের জন্য হাল চাষ, সার প্রয়োগ, বীজ সংগ্রহ ও বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ১২০০ টাকা, ১১০০ টাকা সার বেচমান আছে, ১৮০০, ২২০০। আমরা তো সার পাই না, আবাদ করব কিভাবে? ৩,০০০ টাকা বস্তা স্কোয়ারি বীজ, আবার সেই বীজ কিনতে হচ্ছে ৬,০০০ থেকে ৭,০০০। ভালো মানের বীজ ১২০ টাকা, ১১০ টাকা কেজি। সরকারি বীজ পাওয়াই যাচ্ছে না, ডিলারদের কাছে গেলে বলতেছে বীজ নাই। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। কৃষি অফিস বলছে বীজের বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। বাজার নিয়মিত মনিটরিং করতেছি যাতে সার এবং বীজ অন্যান্য যেসব উপকরণ আছে সেগুলোর দাম যাতে কোনোভাবেই বৃদ্ধি করে সিন্ডিকেট যাতে কোনোভাবেই লাভবান হওয়ার যে চিন্তা ভাবনা তারা করতেছে সেটা যাতে করতে না পারে, সেজন্য আমরা নিয়মিত মনিটরিং আমাদের অব্যাহত আছে। লালমনিরহাটে বীজের চাহিদা ১২,৮৪৪ টন। সরকার প্রতি কেজি বীজ ৬৮ টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে। জারিন অর্নি, যমুনা নিউজ। সিরাজগঞ্জে কাঁটাখালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না করে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ২৫ গ্রামের মানুষকে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে টাকা। ২০২৬ সালে নতুন করে প্রকল্পের চাহিদা দেয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকা। সেতুর অভাবে ভোগান্তি নিয়ে প্রতিদিন জেলা শহরে যাতায়াত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাটাখালী নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় পাশে থাকা পরিত্যক্ত রেল লাইনই এখন ভরসা ২৫ গ্রামের মানুষের। ২০২১ সালের আগস্টে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনরায় খনন প্রকল্পের আওতায় ৭,২৮,২,০০০ টাকা ব্যয় ধরে ৪৯ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের মার্চ পর্যন্ত অর্ধেক কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসী লিমিটেড। এর জন্য তাদের ২,৬৮,০০,০০০ টাকার বিলও দেয় পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে বাকি কাজ রেখেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এর জন্য ৪৬ লাখ টাকা জরিমানাও গুনতে হয় তাদের। অনেকে এই জায়গায় পড়ে যাওয়া অসুস্থ হয়েছে, অনেকে ব্রিজের নিচেও পড়ে যেমন আহত হয়েছে। পিছনে আমাদের যে ব্রিজটা আছে এই ব্রিজটা এমন ভঙ্গুর যে অত্র এলাকা দিয়ে কোনো শিশু পোলাপান, তারপরে কোনো মেয়েরা এদিক দিয়ে চলাফেরা করতে পারে না। অনেক কষ্ট করে আসি, ব্রিজটা মাঝে মধ্যে ভাঙা আছে বা অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। রডগুলা খুলে নিয়ে নেশাখোররা ওগুলা বিক্রি করে নেশা করতেছে। এই ব্রিজটির সংযোগ স্থাপন নতুন করে করার জন্য পরিপূর্ণ কাজ সমাপ্ত করে মানুষের চলাচল, যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করি। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের অবশিষ্ট ৪,৬০,০০,০০০ টাকা ফেরত চলে যায় সংশ্লিষ্ট দফতরে। নতুন করে বরাদ্দ পেলে কাজ শুরুর কথা বললেও কতদিনে তা মিলবে তা জানা নেই পানি উন্নয়ন বোর্ডের। অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করি। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে গ্রামবাসী। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিশ্বজুড়ে আবারও বড় ধরনের বিভ্রাটের শিকার হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস। বুধবার বাংলাদেশ সময় রাতে কয়েক ঘন্টার জন্য টেক জায়ান্ট মেটার অ্যাপগুলোতে প্রবেশ এবং ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছিল না নতুন কোনো পোস্ট। বার্তা আদান প্রদানেও ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। কিছুক্ষণের জন্য টাইমলাইন থেকে গায়েব হয়ে যায় পুরনো অনেক পোস্ট। বাংলাদেশ সহ এশিয়া, দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে হয় এই সমস্যা।
যদিও কয়েক ঘন্টার মধ্যে অ্যাপগুলো পুনরায় সচল করে মেটা কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিলেও ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মেটার অন্যান্য পরিষেবায় গোলযোগ দেখা দেয়। 2021 সালের ইতিহাসের সবচেয়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে পড়েছিল প্রতিষ্ঠানটি। আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেল আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল হাক্কানির। একই হামলায় মৃত্যু হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাইসহ মোট 7 জনের। বুধবার রাজধানী কাবুলের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ছোড়া হয় বোমা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। 58 বছর বয়সী খলিল হাক্কানি তালেবানের অন্যতম প্রভাবশালী নেতা। আলোচিত গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তালেবানের 2 দশকের প্রতিরোধ যুদ্ধে আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার জন্য পরিচিত হাক্কানি নেটওয়ার্ক। এবার সিরিয়ার উপকূলীয় এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালালো ইসরায়েল। বুধবার পশ্চিমাঞ্চলীয় 2 বন্দরনগরী লাতাকিয়া এবং তারাতুসের বিভিন্ন অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি করে তেল আবিব। ধ্বংস করা হয় অস্ত্রাগারগুলোতে রক্ষিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। এদিকে শহরটি দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেইর আজ জোহরের আর্মি ক্যাম্প ও সামরিক বিমানবন্দরেও তাণ্ডব চালায় নেতানিয়াহু সেনারা। বাশার আল আসাদের পতনের পর রোববার থেকে সিরিয়ায় প্রায় 500 দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিধ্বস্ত করা হয় যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি থেকে শুরু করে অনেক গোপন অস্ত্রাগার। এসব হামলায় দেশটির সামরিক বাহিনীর 80% সক্ষমতা নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় 500 দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি থেকে শুরু করে গোপন অস্ত্রাগার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এসব হামলায়। ফলে পুরোপুরি অকার্যকর সিরিয়ান সামরিক বাহিনী। ইসরায়েলি মিসাইল বোট থেকে ছুটছে একের পর এক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সিরিয়ার নৌবাহিনীর বিভিন্ন সামরিক জাহাজ। সোমবার বায়দা এবং লাতাকিয়ায় অন্তত 15টি সামরিক নৌযান ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। বলা হচ্ছে ওই হামলার পর সক্ষমতা হারিয়েছে সিরিয়ার নৌবাহিনী। এছাড়াও ইসরায়েলি অভিযান চলে সিরিয়ান সামরিক বাহিনীর বিভিন্ন গোপন ঘাঁটিতে, যেখানে মজুদ রাখা ছিল বিভিন্ন সমরাস্ত্রের সরঞ্জাম এবং গোলাবারুদ। ধ্বংস হয়ে গেছে সেসব অবকাঠামো। একদিন স্বল্প মাঝারি পাল্লার শতাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। বহুমুখী সব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে স্কাড এবং ক্রুজ মিসাইল। এর আগে তাণ্ডব চালানো হয় সিরিয়ান বিমান ঘাঁটিতে, যেখানে ছিল ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল 2 দিনের ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে সিরিয়ান সামরিক বাহিনীর অবকাঠামোর 80%। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? দেশটিতে ইসরায়েলি তাণ্ডব শুরুর পর উঠেছে এমন প্রশ্ন। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই 50 বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করেছে বাফার জোনে। ইরানের উপস্থিতি না থাকায় সিরিয়াতেও নেই প্রতিরোধের কেউ। দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্তের কারণে কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে। বলা হচ্ছে সিরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে আরও সুসংহত হবে তেল আবিবের অবস্থান। গাজা, লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার সিরিয়া। একদিনেই 3 শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গত 1 বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। এখন সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি নেই, অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, আর তাই ইসরায়েলকেও ঠেকানোর কেউ নেই। এই সুযোগে আন্তর্জাতিক মহলের চাপ ও নিন্দা উপেক্ষা করে দেশটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। যেভাবে বিনা বাধায় সিরিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল, তাতে প্রশ্ন উঠছে তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? সাপ কেন ছোবল দেয়? কারণ এটাই তার ধর্ম। ইসরায়েলের ধর্মও এমন। এ কারণেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। গাজা এবং লেবাননের দিকে দেখুন, নিজের নিরাপত্তার কথা বলে তারা এসব অঞ্চলে বোমা হামলা করছে, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলের জন্য বড় ঝুঁকি সিরিয়া। এ কারণেই তারা এখন সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় কৌশলগতভাবে বেশ সুবিধাই হয়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে। সিরিয়া ছিল ইরানের হিজবুল্লাহ সহ প্রক্সি গ্রুপগুলোকে অস্ত্র সরবরাহের অন্যতম রুট। এদিকে সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমি ও মূল ভূখণ্ডের উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য দেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে। পাশাপাশি সিরিয়ার ওপর তেল আবিবের প্রভাব থাকলে ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়া কঠিন হয়ে পড়বে হিজবুল্লাহর জন্য। এমন পরিস্থিতিতে সিরিয়া সরকারের পতনের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। অভিযোগ, বাশার আল আসাদের পতনে তাদের ষড়যন্ত্রের প্রমাণও পেয়েছে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওডিআই সিরিজের খবর জানাবো। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। উইন্ডিজদের বিপক্ষে টানা 11 ম্যাচে অপরাজিত থেকে ওয়ানডে সিরিজ শুরু করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচের সমতায় ফেরার সুযোগ থাকলেও সেখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে টাইগাররা। সাম্প্রতিক লাল সবুজদের সামনে চিন্তার কারণ হয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। তাই তো জরুরি হয়ে দাঁড়িয়েছে সৌম্য, তামিম, লিটনদের রান পাওয়াটা। তবে লেয়ার, মিডল অর্ডার আর টেলেন্ট থেকে আরও বেশি রান আশা করছে টিম ম্যানেজমেন্ট। সব ছাপিয়ে উইন্ডিজদের মাটিতে ধবল ধোলাই এড়ানোর মিশন বাংলাদেশের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের কাছে 2-0 গোলে হেরেছে সিটিজেনরা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরালো করেছে ইতালিয়ান ক্লাবটি। অন্য ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল। বুকাও সাকার জোড়া গোলে মোনাকোকে 3-0 গোলে হারিয়েছে গানাররা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। দুইবার পিছিয়ে পড়ে দারুণভাবে ফিরে এসে শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। দর্শক, এখনকার মতো এই ছিল যমুনা নিউজে। কিছুক্ষণ পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।